ট্রেনে যেখানে স্মোকিং মানা, মানুষের এত বুদ্ধি, ট্রেনের ভিতরে স্মোকিং করছে না, কিন্তু ট্রেনের বাইরে কিরমভাবে স্মোকিং করছে একটু দেখুন। লোকাল ট্রেনের স্পিডটা খালি একবার দেখে নিন, 92, 93, 94। আমাদের এই যাত্রাপথে এইটাই হচ্ছে এর সব থেকে বড় হল্ট। আর এই যে যখন প্রখর রোদের পর বৃষ্টি শুরু হয় না, তখন দেখবেন এই যে মাটির যে একটা সুন্দর মিষ্টি গন্ধ ওঠে না, এটার মজাই আলাদা। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। এই যে দীঘা থেকে আমরা যেই ট্রেনটায় করে এলাম, এই ট্রেনটা কিন্তু এই সাঁতরাগাছিতে দাঁড়িয়ে এখন ডিরেক্টলি চলে গেল কিন্তু শালিমারের উদ্দেশ্যে। মাত্র কয়েক মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম আমাদের এই দীঘা স্টেশনে। এই যে বাইরে অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, টোটো স্ট্যান্ড। এইখানে আমরা যে হোটেল আরুষে ছিলাম সেখান থেকে মাত্র মিনিমাম 5 মিনিটের হাঁটা পথ, এবং সেটা রিল্যাক্সে অবভিয়াসলি। আর ডিস্টেন্সটা মাত্র 500 মিটার মতন ছিল। এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশনের বাইরের যে বোর্ডটা সেটা, আর বেশ সুন্দর লাগছে রেলওয়ে স্টেশনটা কিন্তু, দীঘা রেলওয়ে স্টেশন। চলুন এই রেলওয়ে স্টেশন থেকে এবার আমাদের টিকিট কেটে নেব হাওড়া পর্যন্ত মাত্র 45 টাকায়। চলুন এবার তাহলে দেখানো যাক দীঘা থেকে মাত্র 45 টাকায় আপনারা কিভাবে লোকাল ট্রেনে করে হাওড়া পৌঁছাতে পারেন। চলুন কাউন্টারে যাওয়া যাক। আগের দিন ঠিক আপনাদের যেমন বলেছিলাম যে দীঘায় সিজন অফ সিজন বলে কিছু হয় না, প্রতিটা মুহূর্তে কিন্তু দীঘায় প্রচুর পরিমাণে ভিড়। আপনারা যারা দীঘা থেকে রিটার্ন ব্যাক যাওয়ার জন্য টিকিট কাটছেন, ওই দিকে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে যেই এক্সপ্রেসে যেই ট্রেনের টিকিট কাউন্টার সেটা হচ্ছে ওইদিকে, এবং যেটা লোকাল সেটা এখানে দোকানে মেশিন বসানো আছে এবং লোকও রয়েছে, আপনারা নিজে চাইলেও কাটতে পারেন এবং হেল্প করার মতন লোকও আছে। আমরা টিকিট কেটে নিলাম ডাইরেক্ট, আমি আমার বাড়ি পর্যন্ত কাটলাম, আমার বললো 60 টাকা। যদি আমরা এটা হাওড়া পর্যন্ত কাটতাম তাহলে নিত 45 টাকা। আর হাওড়া থেকে আমার বাড়ি প্রায় 100 কিলোমিটার, আর এখান থেকে মোটামুটি হাওড়া 170-এর কাছাকাছি, টোটাল 273 কিলোমিটারের জার্নি মাত্র 60 টাকায়। লোকাল এখনও আসতে বহু দেরি আছে। যেই লোকালটা অ্যাকচুয়ালি ওই সাঁতরাগাছি থেকে 6টা 45-এ ছেড়ে 11টা 5-এ এখানে ঢোকে দীঘা স্টেশনে, এটাই কিন্তু আবার 12টা 5-এ ছেড়ে ওই 5টা সামথিংয়ে ঢোকে হচ্ছে সেই সাঁতরাগাছি, এবং সাঁতরাগাছি থেকে পরবর্তীকালে আবার আপনাদের গাড়ি পাল্টে আপনাদের আবার হাওড়া যেতে হবে। এই হচ্ছে গিয়ে এই লোকালের পুরো ব্যাপারটাই। চলুন ট্রেন আসুক, দেখা যাক, এবং সম্পূর্ণ জার্নিতে আপনারা থাকবেন। সম্পূর্ণ জার্নিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া আরও একটা জিনিস দেখাই আপনাদের, আপনারা এই যে আমরা দাঁড়িয়ে আছি এই যে দীঘার প্ল্যাটফর্মে, দীঘা প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন কি সুন্দর শেড করে দেওয়া রয়েছে। এই দিকটায় ট্রেন লাইনটা রয়েছে, এই দিকে ট্রেন লাইনগুলো রয়েছে, এবং একদম সামনাসামনি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দীঘায় যে জগন্নাথ দেবের নতুন টেম্পল তৈরি হচ্ছে সেটা। এবং এই সামনে ফুড কোর্ট রয়েছে। ফুড কোর্ট বলতে এটা টোটালি একটা পার্সোনাল ফুড কোর্ট মানুষের রয়েছে, এখানে আপনারা সব কিছু খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়াও আপনারা যারা রুম পাচ্ছেন না, দীঘাতে অনেক রাশের সময় আসছেন, থাকতে পাচ্ছেন না, সেখানে বলে দিই 375 কি এরকম 370 সামথিং এরকম সিঙ্গেল ডরমিটারি, সিঙ্গেল লোকেদের জন্য ডরমিটারি কিন্তু পাওয়া যায়। সিঙ্গেল ডুয়েল সবাই থাকতে পারেন, আর ডরমিটারি রুম পাওয়া যায় কিন্তু এই দীঘা রেলওয়ে স্টেশনে। সেক্ষেত্রে আপনারা যারা রুম পাবেন না কোনো জায়গাতে একদমই রাশের সময়, সেখানে কিন্তু 370-75 টাকা পে করে আপনারা এই দীঘা স্টেশনে থাকতেই পারেন। আর এই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। চলুন আমরা এবার প্ল্যাটফর্মের দিকে এগোই এবং ট্রেন আসার অপেক্ষা করি। ট্রেন আসলে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কালকে দীঘা স্টেশনটা অতটা ভালো মতন আপনাদের দেখাতে পারিনি। দীঘা স্টেশনও কিন্তু আর 5টা স্টেশনের মতন একদম দেখুন ঝা চকচকে, আর ওয়েদার এত সুন্দর, পেঁজা তুলোর মতন মেঘ আকাশে ঘুরে বেড়াচ্ছে, একই সাথে কিন্তু সুন্দর লাগছে। এই যে অল্প সংখ্যক মানুষের যে স্টেশনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ বাদে যখন এই ট্রেনটি ঢুকবে না, ওই লোকাল ট্রেনটা, ব্যাস আবার স্টেশন কিন্তু একদম মানুষে ভর্তি হয়ে যাবে, একদম প্যাকড আপ হয়ে যাবে। এখনও মানুষ রয়েছে প্রচুর। সেই বলছিলাম না আপনাদেরকে, শীত গ্রীষ্ম বর্ষা মানুষের দীঘা আসার কিন্তু কোনো কমতি নেই। 3টি সিজনেই কিন্তু মানুষ আসে। দীঘায় সিজন অফ সিজন বলে কিছু হয় না। স্টেশনের মধ্যে প্রচুর দোকান পেয়ে যাবেন, সেরকম একটা দোকান থেকে এরকম একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। গরম রয়েছে বেশ, বর্ষার একটা ভ্যাপসানি গরম রয়েছে, তবে শরতের মেঘ, হালকা তাপ,
সব কিছু মিলিয়ে ব্যাপারটা একটু গরম লাগছে। একটু নিজের স্বস্তির জন্য আইসক্রিম খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে রওনা দেবো লোকাল ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে। এই দেখুন আজকের এই 11টা 5-এ সাঁতরাগাছি থেকে দীঘাগামী এই ট্রেন এখন ঢুকছে এবং ট্রেন ভর্তি যাত্রী একদম। যেমনটা আপনাদের বললাম, এই যে দীঘায় এই মাত্র ঢুকলো এই ট্রেনটা এই সাঁতরাগাছি থেকে দীঘায় প্রবেশ করলো এবং এই ট্রেনটাই এবার আমাদেরকে নিয়ে যাবে এই দীঘা থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে। দীঘা থেকে প্রথমে যখন ট্রেনটা ছাড়বে বা আপনারা যদি হোয়ার ইজ মাই ট্রেনে খোঁজ করেন তখন দেখতে পাবেন যে এই ট্রেনটা দেখাবে 08140 দীঘা মেচেদা স্পেশাল। কিন্তু চিন্তা নেই, এই ট্রেনটাই কিন্তু আবার সেই মেচেদা পাঁশকুড়া হয়ে আবার দেন চলে যাবে একদম সাঁতরাগাছির উদ্দেশ্যে। সেটা একটুখানি নোট করে রাখবেন, কোনো চাপের ব্যাপার নয়। একই ট্রেন যেটা সাঁতরাগাছি থেকে দীঘা নিয়ে আসে সেটাই কিন্তু আবার দীঘা থেকে সাঁতরাগাছিও নিয়ে যায়। এই দেখুন এখন সবে মাত্র তাম্রলিপ্ত ঢুকছে, কিন্তু তার অনেক আগে এই লোকাল ট্রেন কিন্তু আমাদের ঢুকে গেছে। লোকাল ট্রেন আমরা আসার সময় যেরকমটা দেখেছিলাম প্রায় ফাঁকা, এখনও কিন্তু প্রায় ফাঁকা। দেখা যাক এবার পুরো জার্নির সময় কোন সময় থেকে লোকাল ট্রেনের চাপটা বেশি পরিমাণে বাড়ে। আসার সময় যেমন সাঁতরাগাছি থেকে মেছেদা পাঁশকুড়া অবধি প্রায় ফাঁকা পেয়েছিলাম কালকে, এবং তারপর থেকে ম্যাক্সিমাম টাইম ট্রেনে ওই পাঁশকুড়ার পর থেকে অল্প অল্প করে ভিড় বাড়ছিল, মোটামুটি সব সিট ফুল হয়ে গেছিলো। আজকে দেখা যাক, এখন তো আপাতত ট্রেন ফাঁকা, এরপর মেছেদার পর থেকে সম্ভবত ভিড় বাড়া শুরু করতে পারে। দেখা যাক সেটা পরবর্তীকালে দেখা যাক এরকম কী হয়। ঘড়িতে সময় ঠিক 11:59, আমাদের ট্রেন এখনও ছাড়েনি, আমাদের 12:05 টাইম। আপনারা দেখতে পাচ্ছেন তাম্রলিপ্ত ছেড়ে দিল, তবে তাম্রলিপ্তর সময় হয়ে গেছে। তাম্রলিপ্ত এমনিতেই রিশিডিউল হয়েছিল সকালবেলায়, রিশিডিউল হয়ে তারপরে ডেটে ঢুকেছে এবং এই দিক থেকে আগে আগে ছেড়ে দিল। এটাই স্বাভাবিক, এক্সপ্রেস ট্রেনকে আগে পাস করবে তারপরে লোকাল ছাড়বে, তাই আগে আগে তাম্রলিপ্ত ছাড়া হলো, এরপরে আমাদের লোকাল ট্রেনে পালা। ঘড়িতে সময় এখন ঠিক 12:13, ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে, এবার আমাদের ট্রেন ছেড়ে বেরোবে। ট্রেনে যেখানে স্মোকিং মানা, মানুষের এত বুদ্ধি, ট্রেনের ভিতরে স্মোকিং করছে না, কিন্তু ট্রেনের বাইরে কিরকমভাবে স্মোকিং করছে একটু দেখুন। এরকমভাবে স্মোকিংয়ের স্টাইল এদের। আমাদের ট্রেন এবার দীঘা স্টেশন ছেড়ে রওনা হলো মেছেদা হয়ে সাঁতরাগাছির উদ্দেশ্যে। পাদানি এবং ছাদের উপরে ভ্রমণ করবেন না। कृपया पायदान एवं छत पर यात्रा ना करें। বাই বাই দীঘা, আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো একটি ট্রেন জার্নিতে আপনাদের সঙ্গে এবং এই দীঘা স্টেশনে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমাদের ট্রেন তার প্রথম স্টেশনে দাঁড়ালো। এই স্টেশনটার নাম হচ্ছে টিকড়া PH, টিকড়া জায়গাটার নাম, অসাধারণ। টিকড়ায় দাঁড়িয়ে এবার আমাদের ট্রেন ছেড়ে দেবে। এই হচ্ছে আমাদের যাত্রাপথের আজকের প্রথম স্টেশন টিকড়া। चाहे आधी आए रे, चाहे मेघा आए रे, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ট্রেন মোটামুটি কিন্তু বেশ এতক্ষণ ফাঁকাই ছিল, তবে এই রামনগর আমাদের এই যাত্রাপথের জিপিএস স্টপেজ, সেখানে কিছু লোক আপাতত উঠলো। মানে মোটামুটি এই রামনগর থেকে ট্রেনের মধ্যে বেশ কিছু লোক উঠেছে এখনো পর্যন্ত। একটা জিনিস আমার কামিয়া থেকে চোখে পড়ছে যে এই চত্বরটা না প্রচুর পরিমাণে পান চাষ হয়, প্রায় প্রতিটা বাড়িতেই কিন্তু পান পাতার চাষ হওয়া দেখছি আমি। এই দেখুন, এই যে পাটকাঠির মতন যে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ এই যে বেরিয়ে গেল, এই যে এরকম বিস্তৃত অনেক জায়গায় জায়গায় দেখুন এরকম ছোটো ছোটো, এইগুলো কিন্তু
সব পান চাষ করা হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারেন পান চাষের পদ্ধতি কিন্তু এরকমই ঠিক। এই মাচার সামনে মাচার উপর এরকমভাবে রেখে বেশ পান চাষ করা হয়। এই দিকটায় প্রায় জায়গাতেই দেখছি যে এখানে পান চাষ করা হয়েছে। লোকাল ট্রেনের স্পিডটা খালি একবার দেখে নিন, 92, 93, 94। স্পিড 94, কনস্ট্যান্ট 93। এদিকে দেখুন কি স্পিডে ট্রেন দৌড়াচ্ছে। ট্রেন বা প্ল্যাটফর্ম চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো তমলুক জংশন স্টেশনে। তমলুককে অ্যাকচুয়ালি আগে বলা হতো তাম্রলিপ্ত, এবং সেই তাম্রলিপ্ত নাম অনুসারেই কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস নামটাও এসছে। একই সাথে একে জাংশন বলা হয় এই কারণে, কারণ এইখান থেকে তমলুক দীঘা এবং পাঁশকুড়া হলদিয়া এই দুটি লাইন ভাগ হয়ে গেছে। চলুন, এখনও সিগন্যাল হয়নি, এখনই সিগন্যাল হয়ে যাবে, এই ট্রেন ছেড়ে দেবে। একই সাথে এই তমলুক হচ্ছে আমাদের এই যাত্রাপথের 13 নম্বর স্টেশন। অলরেডি সিগন্যাল হয়ে গেছে, ট্রেন সবুজ সংকেত পেয়ে গেছে, এবার এগোবে মেছেদার উদ্দেশ্যে। আবার পাঁশকুড়ায় আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র 10 মিনিটের, এবং এর পরবর্তী 1 থেকে 2 স্টেশন পরে রয়েছে মেছেদা। এইখানে আমাদের ট্রেনের পাইলট চেঞ্জ হবে বলা চলে। আমাদের ট্রেন এতক্ষণ পর্যন্ত এধারে, মানে এদিক থেকে এধারে এসছে, এবার আমাদের ট্রেন এদিক থেকে এদিকে যাবে, মানে এবার থেকে আমাদের ট্রেন ঠিক উল্টো দিকে যাবে এক কথায় বলা চলে। এবং পাঁশকুড়াকে বলে রাখি, পাঁশকুড়া আপনারা সবাই জানেন, পাঁশকুড়া চপের জন্য কিন্তু বিখ্যাত। ঘড়িতে সময় এখন ঠিক 2:48। নির্ধারিত সময় থেকে মাত্র 3 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল পাঁশকুড়া জাংশন। এবং পাঁশকুড়ায় যেহেতু চপ হচ্ছে বিখ্যাত, 3 রকমের চপ এখানে রয়েছে, মোচার চপ, আলুর চপ এবং কপির চপ, এই 3 রকমের চপ নিয়ে নিয়েছি। যেহেতু এখনও প্রায় 3টে বাজতে চললো এবং সেরকম কিছু পেটে পড়েনি, সকালবেলা জাস্ট ওই একবার ওই লুচি ঘুগনি খেয়েছি, ব্যাস। এই চপ দিয়ে এখন দুপুরে পেট পুজো সারবো। চলুন খাওয়া যাক। দেখুন 3টে চপেরই শেপ কিন্তু একরকমই, কোনটা কী দিয়েছে আমি জানি না। এবার যদি 3টের মধ্যে একই জিনিস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গাধা হয়ে যাবে। দেখ, এটা দিয়ে ট্রাই করা যাক। এটা হচ্ছে কপির চপ, কিন্তু কপির রকম দিয়েছে। আসলে এদের পুরটাকে না একটু বেশ ক্রাঞ্চি করে, পুরটা হেবি সুন্দর, পুরটা খেতে লাগে। ভেতরের ওইটা অতটা ভালো লাগছে না, তবে পুরটা খেতে বেশ সুন্দর লাগছে। একটা ক্রাঞ্চি ভাব আছে। চলুন আর একটা দেখা যাক কী কী আছে। এই একটা, এটা হচ্ছে মোচার চপ। একই রকমের টেস্ট, খালি সপ্তাহে যেটা আমার ভালো লাগছে এই ক্রাঞ্চি ভাবটা যেটা, ওটা। আর এটা সম্ভবত আলু। এটাই দারুণ। এটা টেস্ট একটু বেশ ভালো, আলুর চপ ঠিকঠাক। দীঘা থেকে 130 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ করে 3:08 মিনিটে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো মেছেদাতে। আমাদের ট্রেনের হল টাইম মাত্র 1 মিনিটের রয়েছে, এবং এই ট্রেনটা যখন মেছেদাতে ঢুকবে অ্যানাউন্স করবে যে এটা লাস্ট স্টেশন, সবাই নেমে যান, এরকম অ্যানাউন্সমেন্ট করবে। চিন্তার কোনো কারণ নেই, এই ট্রেনটাই আবার এই 3:05-তেই ছাড়ে এবং সোজা সাঁতরাগাছি পর্যন্ত কিন্তু যায়।
তো ঘাবড়াবার কোনো দরকার নেই। আপনারা যারা এই ট্রেনে প্রথম আসছেন, যারা জানেন না, তাদের জন্য ইনফরমেশনটা আমি দিয়ে রাখলাম। ঘড়িতে সময় এখন ঠিক 3:12, গাড়ি হর্ন দিয়ে দিয়েছে। নির্দিষ্ট সময় থেকে প্রায় 7 মিনিট বাদে এই আমাদের ট্রেন রওনা হলো এবার সাঁতরাগাছির উদ্দেশ্যে। আর এই মেছেদা ছাড়ার পর আমাদের ট্রেনের সঙ্গে দেখা হয়ে যাবে হাওড়া থেকে পুরীগামী 12277 হাওড়া পুরী জনশতাব্দী এক্সপ্রেসের সাথে। চলুন, আমরা রয়েছি এপাশে, ক্রসিংটা হবে ঠিক ওপাশে যাওয়া যাক। শতাব্দী এক্সপ্রেস আমাদের ট্রেন এসে পৌঁছালো এই মুহূর্তে কোলাঘাটে। এই কোলাঘাট ছাড়ার পরই আপনাদের সঙ্গে দেখা হবে রূপনারায়ণ নদী এবং তার উপরে সেই কোলাঘাট ব্রিজের সাথে। কোলাঘাট ছেড়ে গেল এখন। 1 মিনিটের স্টপ ছিল, আর এরপরে পড়বে কোলাঘাট রেল স্টেশনটা এবং তারা দেখাবো রূপনারায়ণ নদী। এই কোলাঘাট ছেড়ে গেল। এবার আমরা পূর্ব মেদিনীপুর জেলা শেষ করলাম এবং এরপরে এই নদী পেরোবো যখন, তারপর থেকে যখন শুরু হলো দেউলটি। কোলাঘাট পেরিয়ে যখন আমরা দেউলটিতে ঢুকবো, দেউলটি থেকে শুরু হচ্ছে আমাদের আবার হাওড়া জেলা। এই হচ্ছে আমাদের সেই সুন্দর রূপনারায়ণ নদী। এই যে মেদিনীপুরের শেষ এবং এই নদী হচ্ছে মিডল পয়েন্ট বর্ডার এবং ওপারটা হচ্ছে হাওড়া জেলা। আর ওই হচ্ছে সামনে কোলাঘাট ব্রিজ। যে কোলাঘাট ব্রিজ শেষ হলো, এবার এই রূপনারায়ণ নদী ভাগ করে দিয়েছে দুটি জেলাকে, একটা হচ্ছে হাওড়া আর একটা হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুর জেলা আমরা ক্রস করে গেলাম, এবার প্রবেশ করলাম হাওড়া জেলার মধ্যে। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आँखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई, ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह, अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো দেউলটি স্টেশনে। এটা হচ্ছে কোলাঘাট পেরোনোর পর হাওড়া জেলার এটা হচ্ছে প্রথম স্টেশন দেউলটি। এবং এই দেউলটি আরও একটি কারণে বিখ্যাত, কেননা এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি রয়েছে এখনও পর্যন্ত। এই স্টেশন থেকে মাত্র কিছুক্ষণের পথ একটা টোটো করে 10 টাকা দিয়ে গেলে আপনারা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি পৌঁছে যেতে পারেন। তবে সবথেকে একটা ভালো বিষয় কি জানেন তো, আমরা এই যখন
দীঘা যাবো প্ল্যান করেছিলাম, তার ঠিক 2 দিন আগেও পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং আজকে আমরা যখন দীঘা থেকে ফিরছি তখন আবার বৃষ্টি হচ্ছে। মধ্যে আমরা কাল এবং আজ এই যে 2 দিন আমি কাটালাম, আমরা দীঘাতে কিন্তু সেফলি কাটালাম, কোনো বৃষ্টি ছিল না, আর এখন বৃষ্টি শুরু, একদম মুষলধারে বৃষ্টি নেমেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন। আমাদের ট্রেন ছেড়ে দিল উলুবেড়িয়া স্টেশন। এই উলুবেড়িয়াতে আমাদের ট্রেন প্রায় 12 মিনিটের কাছাকাছি লেট রয়েছে, আর ওখানে দাঁড়িয়ে রয়েছে শালিমার লোকমান্য তিলক। তখন দেখবেন যে আমাদের এই হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এই উলুবেড়িয়াতেই আসে। প্রথমে এই উলুবেড়িয়াতে এসে এদের ওয়্যার হাউসে জমা হয়, তারপরে আমাদের বিভিন্ন ডেস্টিনেশনে যায় কিন্তু সেই পার্সেলগুলো। আর এই যে 5-6টা বৃষ্টি হয়েছে, বৃষ্টি এখনও চলছে যদিও, রেল লাইন দেখুন একদম চকচক করছে, তার সঙ্গে গাছপালা একদম আরও সবুজ হয়ে উঠেছে। দীঘা থেকে 161 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে এবং মেছেদা থেকে 31 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের এই ট্রেন এসে পৌঁছালো এখন চেঙ্গাইলে। চেঙ্গাইলে আমাদের ট্রেন মাত্র 10 মিনিটের লেট রয়েছে, আর মাত্র ওই মিনিট 20 থেকে 25 তারপরে আমরা সাঁতরাগাছি ঢুকে যাব এবং আমাদের পেছনেই আবার লোকাল রয়েছে, যা ধরে আমরা হাবড়ার উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের ট্রেন ছেড়ে দিল চেঙ্গাইল এবং চেঙ্গাইল ছেড়ে আমাদের ট্রেনের পরবর্তী স্টপ হয়ে যাচ্ছে বাউরিয়া। আমাদের ট্রেন এই মুহূর্তে ওভারটেক করে যাচ্ছে গীতাঞ্জলি এক্সপ্রেসকে। দীঘা থেকে 176 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে এবং মেছেদা থেকে 46 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এখন আন্দুল প্ল্যাটফর্মে ঢুকছে। আন্দুল স্টেশন, পরবর্তী স্টেশন সাঁতরাগাছি জংশন। আমাদের ট্রেন ছেড়ে দিল আন্দুল এবং আন্দুল ছাড়ার পর আর 5 কিলোমিটার বাদে রয়েছে সাঁতরাগাছি স্টেশন।
অবশেষে নির্ধারিত টাইম থেকে প্রায় 11 মিনিট লেটে আমাদের ট্রেন প্রবেশ করলো ওই সাঁতরাগাছি জাংশনে, এবং একই সাথে দীঘা থেকে আমরা 181 কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করলাম, এবং মেছিদা থেকে আমাদের এই ট্রেন তার 51 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করলো। এবং এই ট্রেনের পেছনেই রয়েছে খড়গপুর হাওড়া লোকাল। সেই লোকাল ধরেই আমরা এখন রওনা দেবো হাওড়ার উদ্দেশ্যে। খড়গপুর হাওড়া লোকালের টাইমিং হচ্ছে এই সাঁতরাগাছিতে 4:35-এ, তার পরিবর্তে এখন ট্রেন দেখাচ্ছে প্রায় 5টা 5-এ সাঁতরাগাছি জাংশন ঢুকবে। দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে দেয়, এবং সেই ট্রেন ধরে আমরা রওনা দেবো হাওড়ার উদ্দেশ্যে। এবার এই যে দীঘা থেকে আমরা যেই ট্রেনটায় করে এলাম, এই ট্রেনটা কিন্তু এই সাঁতরাগাছিতে দাঁড়িয়ে এখন ডিরেক্টলি চলে গেল কিন্তু শালিমারের উদ্দেশ্যে। আপনারা যারা শালিমারগামী যাত্রী, যারা শালিমার যাচ্ছেন, অর্থাৎ এই ট্রেনটাকে এক কথায় বলাও চলে যে দীঘা থেকে শালিমারগামী কিন্তু ট্রেন এটা। একদম দীঘা থেকে যাদের শালিমারে বাড়ি তারা ডিরেক্টলি এই লোকাল ট্রেনে করে চলে যেতে পারবেন, আপনাদের কোনো ট্রেন চেঞ্জ করতে হবে না সেক্ষেত্রে। এই হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের একটা সমস্যা। সাঁতরাগাছিতে এসে দাঁড়িয়েছি প্রায় 4:44-এ আমাদের ওই দীঘার ট্রেনটা নামিয়ে দিয়ে গেছে, আর এখন বাজে ঠিক 5:20, এবং আমি এখানে খড়গপুর হাওড়া লোকাল ধরার জন্য দাঁড়িয়ে রয়েছি। গাড়ি ঢোকার কথা টাইম ছিল 4:35-এ, তারপরে সেটা দেখাচ্ছে 5টায় ঢোকাবে, 5:02-3 দেখাচ্ছিল, 5:02-3 দেখাচ্ছিল, এবং সেটা এখন দেখাচ্ছে ঢুকবে 5:21-এ। রয়েছে মৌরিগ্রাম ছেড়ে সবে বেরিয়েছে, 5:21-এ ঢুকবে। এই হচ্ছে এই সাউথ ইস্টার্ন রেলওয়েজের একটা ঝামেলা। তা এইখানে শেষ নয়, এই সাঁতরাগাছি থেকে হাওড়া জাংশন অবধি যেতে কিন্তু যদি একবার ট্রেন দাঁড় করিয়ে দেয়, ব্যাস, কখনো আধ ঘন্টা, কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টাও নিয়ে নেয়। দেখা যাক আমাদের কপালে আছে কত ঘন্টা সময় নেয় এই সাঁতরাগাছি থেকে হাওড়া পর্যন্ত যেতে। ঘড়িতে সময় এখন ঠিক 5:27। অবশেষে 4:36-এর খড়গপুর হাওড়া লোকাল এখন এই 5:27-এ প্রবেশ করছে সাঁতরাগাছিতে। প্রায় 51 মিনিটের কাছাকাছি লেট। ঘড়িতে সময় এখন ঠিক 5:53। আমাদের ট্রেন অবশেষে খুব একটা লেট করায়নি, একটু দাঁড়িয়েছিল টিকিয়া পাড়ার পর, একদম পারফেক্ট টাইমে ঢুকে গেছে। এবার 6:05-এর মেন লাইন হাওড়া বর্ধমান লোকাল ধরে আমাকে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। আপনাদের এই ব্লগটা ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাই বাই। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড